আজকে আমি মহানায়ক আমার দেখা এই মহানায়কের মতন আমার আর কোনো বীর চোখে পর্যন্ত পড়েনি। আমাদের এই ভারতবর্ষ তাকে নিঃস্বার্থভাবে একমাত্র লড়াই করেছেন আমাদের এই মহানায়ক। তার নাম সুভাষচন্দ্র বোস, যিনি সারা ভারতটাকে স্বাধীনতা হিসেবে তিনি একমাত্র লড়াই করেছেন। এই শৈশব তার ছবি। সুভাষচন্দ্র বোস, তার জন্ম হয় ওড়িশার কটক শহরে। আমরা আশা করি তার জীবনের অনেক গল্প আমরা হয়তো শুনে এসেছি। পিতা জানকী নাথ বোস, তার একটা শৈশবে তার কোনো চাকরির প্রতি তার কোনো আগ্রহ প্রকাশ করেনি। তিনি শুধু চিন্তা করতেন যে আমার এই ইংরেজদের শাসন, কত লোকজনদের উপর অত্যাচার, কিভাবে আমি তাদেরকে মুক্তি দিতে পারি। তার মধ্যেই এই কৌতূহল, নানান বিষাদ স্বপ্ন দেখে, দিন রাত ঘুম হয় না তার। পরবর্তীকালে সে চিন্তা করলো সব কিছু চাকরি ছেড়ে দিয়ে এই ইংরেজদের বিরুদ্ধে তারা লড়াই করবে। আমরা আশা করি তার গল্প আমরা হয়তো কখনো শুনেছি বইয়ের। আমরা সব কিছু ভুলে গেলেও এই মহানায়কের কথা আমরা কখনো ভুলতে পারবো না। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতা মাতা 14 সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী। আমাদের বাংলার গর্ব। 1902 সালে তিনি তার 5 বড় ভাইয়ের সাথে কটকের ইউরোপীয় স্কুলে ভর্তি হন। আমরা জানি তার সম্পর্কে। তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছেন। আমরা কি পাবো তার মতন একজন মহাবীর নেতা? শুধু নেতাই নাই, আমাদের চোখের দেখিয়ে দেওয়া কিভাবে আমরা যুদ্ধ করতে পারি মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রাম। আজ তিনি না হলে আমরা কি আজ ইংরেজদের শাসনে আমরা জীবন পূর্বপুরুষ পর্যন্ত কেটে যাবে? আজ আমরা জানি তার জন্যই এই ভারতবর্ষটাকে আমরা স্বাধীন হিসেবে পেয়েছি। আজ আমরা ঘুরতে পারছি, আমরা পড়াশুনো করতে পারছি, আমরা সরকারি চাকরি করতে পারছি, শুধু তার জন্যই। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। সুভাষচন্দ্র বোস আজ 1913 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শনকে অধ্যায় বিষয় হিসেবে নির্বাচিত করেন আর সিভিল সার্ভিস পরীক্ষায় অত্যন্ত ভালো নম্বর পেয়ে তিনি নিয়োগপত্র পেয়ে যান। কিন্তু তিনি সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগকে প্রত্যাখ্যান করেন। না, আমি চাকরি করব না, আমি এই করুণ অবস্থা, দেশবাসীদের উপর অত্যাচার, এত অত্যাচার আমি মেনে নিতে পারবো না। তিনি তার দেশ ত্যাগ করে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। সেই ফৌজদের নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে তিনি একমাত্র লড়াই করেছেন। আজ তার রক্ত আমাদের প্রত্যেক ভারতবাসীদের মধ্যে রয়েছে। আমরা সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু এই মহানায়কের কথা আমরা কখনো ভুলতে পারবো না। আর তিনি এই সময়ে অমৃতসর হত্যাকাণ্ড 1919 সালে রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদের এত ক্ষুব্ধ হয়েছিল যে ইংরেজরা এত অত্যাচার, জালিয়ানওয়ালাবাগের উপর এত নিষ্ঠুর অনাহা গুলি করেছিল। তিনি
এই দৃশ্য চোখে, তার চোখের জল, তার করুণ পাষাণ বুক বেঁধে আর কত কাঁদবে তিনি। চিন্তা করলো আমাকে এই ইংরেজদের বিরুদ্ধে এমন সংগ্রাম করতে হবে যাতে আমার পরবর্তী মা বাবারা কষ্ট যাতে না পায়। শুধু তিনি নিজের মা বাবাকে শুধু মা বাবা ভাবেনি, প্রত্যেক মা বাবা, বয়স্ক গুরুজন যারা ইংরেজরা তাদের উপর অত্যাচার করত, সে ভাবতো আমার মা বাবার উপর অত্যাচার হচ্ছে, আমি যে আজ যদি না থাকি পরবর্তীকালে সে এইভাবে চলবে, তারা অত্যাচার করবে, সেই পাষাণ হাত লোহার রড দিয়ে মারবে। আমাদের কত বাক স্বাধীনতা নেই, আমরা কি চাকরি করতে পারবো না? আমাদেরকে এত লাঠি ঠ্যাঙা দিয়ে মারবে। আজ আমার সেই তার সুখী পরিবার শুধু চিন্তা করতো আমাদের এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাকে সাপোর্ট করত, সহযোগিতা করত, মনোবল বাড়িয়েছে একমাত্র তার মা, দাদা। আমরা হয়তো আজ এই মহানায়কের মতন কখনো এমন বীর মানুষ কখনো পাবো না। যদি আমি এই সংক্ষিপ্তের মধ্যে কখনো কোনো ভুল বা ত্রুটি তথ্য দিয়ে থাকি তাহলে আমি খুবই ক্ষমা প্রার্থী। এই 7 মিনিটের ভিডিও তার জীবনে তুলে ধরা সম্ভব নয় আমার পক্ষে। আজ যেখানে থাকুক না কেন এই মহানায়ক, আপনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। আমি মরে গেলেও আমার